আমার কাছে মনে হয় জুলাই অভ্যুত্থানের স্পিরিটটা ছিল যারা মরতে জানে তাদেরকে মারা যায় না, এটা তারা প্রমাণ করেছেন। গাছে যখন একটা ফল ধরে সেই ফলটা একসময় মাটিতে পড়বেই যদি পাখি সেটা না খেয়ে ফেলে, কিন্তু আপনি যদি একটু আগে গাছে নাড়াটা দেন তাহলে কিন্তু দুদিন আগে পড়বে। শিক্ষার্থী জনতারা আমাদের 15 বছর ধরে নাড়াচাড়া করা সেই বা পরিচর্যা করা সেই ফলের গাছটিকে নাড়া দিয়ে একটু দ্রুত ফেলে দিয়েছেন। এই কৃতিত্ব অবশ্যই তাদের জন্য প্রাপ্য, কথা কোনো কিছুই বাকি নেই। তবে আমার কাছে কেন যেন মনে হচ্ছে যে ঐক্যের প্রসঙ্গটাকে একটু হালকা করে সংস্কারের প্রসঙ্গটাকে এই আলোচনায় বেশি করে নিয়ে আসা হয়েছে, পূর্ববর্তী সম্মানিত বক্তারা যেটা বলেছেন। তো সংস্কারের ব্যাপারে আমি প্রথমেই একটা কথা বলে রাখি, বিএনপি এবং আন্দোলনরত দলগুলোর পক্ষ থেকে 2 বছর আগে যে 31 দফা রাষ্ট্র সংস্কার প্রস্তাবনা দেওয়া হয়েছিল সেখানের কনক্লুসিভ লাইনটা ছিল, বিশেষ করে কবির ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করে আমি বলতে চাই, কনক্লুসিভ লাইনটি ছিল এবং এখনও আছে, আমাদের প্রিন্ট এডিশনে আছে, বলা আছে যে আরও যদি কোনো ভালো জাতির বৃহত্তর স্বার্থে আরও কোনো ভালো উপদেশ বা কোনো প্রস্তাবনা আসে আমরা সেগুলোকেও সানন্দে গ্রহণ করব। সুতরাং আমাদের সেই সংস্কার প্রস্তাবনার দরজাটা কিন্তু উন্মুক্ত আছে। আপনারা যে কথাগুলো এখানে বলেছেন বা আরও মস্তিষ্ক প্রসূত ভালো চিন্তাভাবনা যাদের আছে, দয়া করে আমাদের ওখানে ওয়েবসাইটের ঠিকানাও দেওয়া আছে, বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের ঠিকানাও দেওয়া আছে। আপনারা যদি দয়া করে সেখানে প্রস্তাব করেন আমরা কিন্তু সেটা গ্রহণ করতে রাজি। এবং 31 দফা নিয়ে বিএনপি সারা দেশ ঘুরে ঘুরে এখন যে বিশ্লেষণধর্মী এবং আরও নতুন নতুন প্রস্তাব আহ্বানকারী গণসংযোগের বৈঠকগুলো করছে, সেখানেও আমরা অনেক নতুন জিনিস সেখানে পেয়েছি, অনেক নতুন জিনিস। যেমন ছোট্ট একটা বলি, আমি কয়েকটি এরকম অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলাম। যশোরে একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বললেন যে আপনারা যদি ক্ষমতায় যান আপনাদের সবার আগে উচিত হবে প্রাথমিক শিক্ষকদেরকে বেতন বাংলাদেশের সবচেয়ে বেশি নির্ধারণ করা, কারণ শিশুর মেরুদণ্ডকে শিক্ষার দিক দিয়ে শক্ত করে তোলে ওই প্রাইমারি শিক্ষক। তার পরবর্তীতে উচ্চতর পর্যায়ে গিয়ে তার নিজেরও জ্ঞান বিকশিত হয়, শিক্ষকদের সঙ্গেও কিছুটা সংযুক্ত হয়, কিন্তু প্রাথমিক ধারণাটা বা প্রাথমিক শিক্ষাটা দেয় প্রাইমারি স্কুলের টিচাররা। আমার কাছে কথাটা খুব ভালো লেগেছে। এরকম অনেক ভালো ভালো বক্তব্য আসলে এসেছে বিভিন্ন জায়গা থেকে। একটা কথা খুবই স্পষ্টভাবে বলতে চাই, ফেথ, বিশ্বাস শব্দটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বিশ্বাসের কারণে গোদুগ্ধ আমরা পান করি, আবার কেউ কেউ গোমূত্রও পান করে, দুটোই কিন্তু বিশ্বাসের উপর নির্ভর করে। গোদুগ্ধে যারা বিশ্বাস করে তারা মনে করে এর চেয়ে উৎকৃষ্ট আর কিছু হয় না, আবার গোমূত্র পানে যারা বিশ্বাস করে তারাও মনে করে এর চেয়ে ভালো কোনো কিছু হয় না। আমরা সর্বশেষ যে জাতীয় কাউন্সিলটি করেছিলাম বিএনপির, নুরুল কবির ভাইও সেখানে ছিলেন আমন্ত্রিত, সেখানে আমাদের স্লোগান যেটা ছিল আমি আপনাদেরকে মনে করিয়ে দিই, 2016 সালে বেগম খালেদা জিয়া তখন পর্যন্ত কারা অন্তরীণ হননি, সেখানকার স্লোগানটা আমাদের ছিল নানান মানুষ নানান মত, দেশ বাঁচাতে ঐক্যমত। পরিষ্কার, কোট অ্যান্ড কোট এই শব্দটাই ছিল। আজকের অনুষ্ঠানে দাঁড়িয়েও আমি সেই কথাটাই বলতে চাই যে গণতন্ত্রের সৌন্দর্যতাটাই হচ্ছে ভিন্ন মত, গণতন্ত্রের সৌন্দর্যই তো হচ্ছে নানান মত, কিন্তু ঐক্যটা হবে কোথায়? ঐক্যটা হবে কোথায় সেই প্রশ্নের উত্তর আপনারা দিয়ে গেছেন। তুহিন খানের এই প্রবন্ধের মধ্যে আছে, তুহিন খানকে ধন্যবাদ জানিয়ে একটা চমৎকার কিনোট পেপার আমাদের সামনে উত্থাপন করেছেন, অত্যন্ত সারগর্ব। এখানেই লেখা আছে আপনাদের নামের মধ্যে, ইউনিটি ফর বাংলাদেশ, অর্থাৎ কি গ্রেটার ইন্টারেস্ট অফ বাংলাদেশ, ইন্ডিভিজুয়াল আইডেন্টিটি অফ দি কান্ট্রি। যেখানে কোনো ব্যক্তির ইন্ডিভিজুয়াল আইডেন্টিটি ম্লান হয়ে যাবে, দেশের আইডেন্টিটি হবে মুখ্য। সুতরাং উত্তর তো এখানেই আছে যে ঐক্যের ভিত্তি কী হবে, যেটা এই কিনোট পেপারে লেখা আছে, ঐক্যের ভিত্তি হবে বাংলাদেশ। সেটার উপর ভিত্তি করে আমাদের সম্মুখে এগিয়ে যেতে হবে। পৃথিবীতে অসংখ্য উদাহরণ রয়েছে, হোয়াট ইজ পপুলার নট অলওয়েজ রাইট, অ্যান্ড হোয়াট ইজ রাইট নট অলওয়েজ পপুলার, এরকম বহু ঘটনা কিন্তু আছে। প্রাচীন গ্রিসে, যেখান থেকে গণতন্ত্রের উৎপত্তি বলে বলা হয়, সেই গ্রিসে একসময় সিস্টেম ছিল যে কোনো রাজনীতিবিদকে যদি জনগণের বৃহত্তর অংশ পছন্দ না করতেন,
তাকে 10 বছরের জন্য রাজনীতি থেকে নির্বাচনে পাঠানো যেত। তো সেই পুরনো ধ্যান ধারণা থেকে কবির ভাই একটি কথা বলেছেন সুন্দরভাবে, এজিএম এর কথা বলেছেন। এজিএম এর মাধ্যমে সংযোজন করতে বিএনপির কোনো আপত্তি আছে বলে তো আমার কাছে মনে হয় না। বরং ওই যে আমাদের 31 দফায় উপসংহারে আমরা যে কথাগুলো বলেছি তার মধ্যে কিন্তু এরকম একটা প্রসঙ্গ চলে আসলে আমার মনে হয় আমরা সানন্দে সেটা গ্রহণ করব। বন্ধুরা, অনেক রকমের বক্তব্য এখানে আছে। জুলাই অভ্যুত্থানের স্পিরিটের কথা আপনারা বলেছেন। আমার কাছে মনে হয় জুলাই অভ্যুত্থানের স্পিরিটটা ছিল যারা মরতে জানে তাদেরকে মারা যায় না। মরতে যারা শিখেছে তাদেরকে মারা যায় না, এটা তারা প্রমাণ করেছেন। সেই কারণেই প্রকৃতির নিয়ম অনুযায়ী ও গাছে যখন একটা ফল ধরে সেই ফলটা একসময় মাটিতে পড়বেই, যদি পাখি সেটা না খেয়ে ফেলে পড়তে বাধ্য মাধ্যাকর্ষণ শক্তির কারণে। কিন্তু আপনি যদি একটু আগে গাছে নাড়াটা দেন তাহলে কিন্তু 2 দিন আগে পড়বে। শিক্ষার্থী জনতারা আমাদের 15 বছর ধরে নাড়াচাড়া করা সেই বা পরিচর্যা করা সেই ফলের গাছটিকে নাড়া দিয়ে একটু দ্রুত ফেলে দিয়েছেন। এই কৃতিত্ব অবশ্যই তাদের জন্য প্রাপ্য এবং উই স্যালিউট দেব, কোনো সন্দেহ নেই এটা নিয়ে। আর যে কথা বিভিন্ন প্রসঙ্গে এসেছে সেটা হচ্ছে যে জীবন ঘনিষ্ঠ সমস্যা আছে কিছু। জীবন ঘনিষ্ঠ সমস্যা বলতে এখন বর্তমানে দ্রব্যমূল্যের যে অবস্থা, এই দ্রব্যমূল্যের অবস্থার মধ্যে দরিদ্র মানুষের কথা কবির ভাই বলেছেন, আরও অনেকে বলেছেন যে তাদের পার্টিসিপেশনটা বাংলাদেশের জন্ম এবং পুনর্গঠনের ক্ষেত্রে সবচেয়ে বেশি ছিল। সত্যি কথা। তাদের অবস্থাটা আজকে কি? তারা কোন সংস্কার নিয়ে চিন্তা করবে? তারা কোন ঐক্য নিয়ে চিন্তা করবে? এখন তো তার ক্ষুধায় পেটের যে অবস্থা, প্রত্যেকটি জিনিসের দাম, আবার রমজান সামনে আসছে, আবার কয়েকটি ধাপ 1 লাফে এখানে দাম মূল্য বেড়ে যাবে, এতে কোনো সন্দেহ নেই। সুতরাং সেইখানে ঐক্য এবং সংস্কারের প্রসঙ্গটির আগে ওই বিষয়টিকে আমাদের গুরুত্ব দেওয়া উচিত। একসময় অনেক কিছু নির্ধারিত হতো গণতান্ত্রিক আন্দোলনের মধ্য দিয়ে, আবার কোনো সময় এটা যুদ্ধের মাধ্যমে অর্জিত হয়েছে। জুলাই আগস্ট বিপ্লবকে যদি আমরা একটা যুদ্ধ বলি, সেই যুদ্ধের মধ্য দিয়ে কে জয়ী হয়েছে এটার পাশাপাশি কিন্তু আরও একটি বিবেচ্য বিষয় আছে, কে থাকবে কে থাকবে না, সেই বিষয়টাও কিন্তু এসেছে। আর যদি থাকেও কোন পূর্ব শর্তের ভিত্তিতে থাকবে, কি তাদেরকে করতে হবে, এইটা একটা জিনিস খুব লক্ষ্য করে দেখেন। একটি শব্দে আমি কথাটি শেষ করতে চাই, যেটা কাম্য ছিল সাধারণ মানুষের কাছে। এমনকি আওয়ামী লীগের সঙ্গে যারা জোটবদ্ধ ছিলেন তাদের মধ্যে নীরব সমর্থক যারা, তারাও একান্তভাবে আশা করেছিলেন যে আগস্ট থেকে জানুয়ারি এই 6 মাসের মধ্যে অন্তত 6 জন নেতা প্রকাশ্যে বলবে বা অডিও ভিডিওতে বলবে যে আমরা অনুতপ্ত, আমরা অন্যায় করেছি, আমরা জাতির কাছে ক্ষমা ভিক্ষা চাই, ক্ষমা ভিক্ষা করি। তারা কিন্তু বলে নাই, অথচ তাদের মধ্যে সেই চেতনাটা আসে নাই। সুতরাং যারা আছে এদেরকে নিয়েই ঐক্যের চিন্তাটা করতে হবে, যারা বিদ্যমান আছেন তাদেরকে নিয়ে ঐক্যের চিন্তা করতে হবে। তারপরে কে যুক্ত হবে না হবে সেটা সময় বলে দেবে। তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি শিক্ষার্থী জনতার আন্দোলনের মধ্য থেকে যারা নেতৃত্বে ছিলেন তাদের কারো বর্তমান সরকারের অংশ হওয়া উচিত হয়নি। বাইরে থেকে যে চাপ আমরা সৃষ্টি করতে পারতাম, আপনারা সৃষ্টি করতে পারতেন, সেটা অনেকাংশে এখন কমে গেছে। এটা বাস্তবতা, এটা অনেকে বলে না সাহস করে, এটা হচ্ছে বাস্তবতা। ওইখানটা না গেলে তারা ভালো করতেন। বাংলাদেশের প্রেক্ষিতে এই কথাটা সত্যিকার অর্থেই অনেক আলোচ্য আমার মতে। আর আমাদের যেটা বিষয় দাঁড়িয়েছে যে সব কিছু যা কিছু হবে না হবে রাজনীতিবিদদের উপরে দায়টা সবশেষে গিয়ে পড়বে। তো সেটা আমরা অনুভব করি, আমি ব্যক্তিগতভাবে খুব বেশি অনুভব করি। আমি আমার পরিবারকেও বলি যে কোনো একজন পরিচিত রাজনৈতিক ব্যক্তি, তাকে দেশের মানুষ খুব ভালো করে চেনে, হি ইজ এ পাবলিক প্রপার্টি, তার কোনো ব্যক্তিগত জীবন থাকতে পারে না, পারিবারিক জীবন থাকতে পারে না, এটা পদে পদে প্রমাণিত। এবং তাদেরকে নিয়ে যত সমালোচনা হয় প্রকাশ্যে অপ্রকাশ্যে, অন্য কাউকে নিয়ে এতটা হয় না। সুতরাং অ্যাকাউন্টেবিলিটি তো রাজনীতিকদের আছে, এটাকে আরো বেশি কিভাবে করা যায় সেই প্রসঙ্গে কবির ভাই যে কথাগুলো বলেছেন এবং অন্যান্যরা বলেছেন সেই বিষয়গুলোর ব্যাপারেও আমি একমত।
জবাবদিহিতারাই যদি না থাকে তাহলে কিসের জনগণের প্রতিনিধি সে? কোনো জনগণের প্রতিনিধি হওয়ার যোগ্যতা তার তখন থাকে না। কিছু বিষয় আছে যেগুলো একটা মানে শিক্ষা দীক্ষারও অনেকটা ব্যাপার থাকে, যে এখান থেকে শিক্ষা নিতে হবে। একটা সময় ছিল যখন আমরা দেখেছি আমাদের জাতীয় পর্যায়ে কিছু অভিভাবক ছিলেন, জাতীয় রাজনীতিতে কিছু জাতীয় অভিভাবক ছিলেন, যেমন মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী। অনেক জাতীয় সংকটে তিনি কিন্তু মধ্যস্থতা করেছেন। তার পরবর্তীতে ছিলেন জেনারেল ওসমানী। বেশ কিছু গুরুতর জাতীয় সংকটে তিনি কিন্তু মধ্যস্থতা করেছেন। আজকে সেই ধরনের ন্যাশনাল গার্ডিয়ান তো আমাদের মধ্যে আছে এমনটা আমরা টের পাই না। যারা ছিলেন বা যারা হতে পারতেন তাদেরকে গালিগালাজ করে, অপদস্থ করে, চুগনি দিয়ে এমনভাবে করা হয়েছে, কারা অন্তরালে নিয়ে তাদেরকে একরকম নিষিদ্ধ করে দিয়ে এমন একটা অবস্থা তৈরি করেছে, তারা সব ধরনের বিতৃষ্ণা জন্ম নিয়েছে। তাদের এসব আলোচনা থেকে এই দায়িত্ব কেউ আসতে এখন সাহস পান না। ইনস্টিটিউশনগুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছে। আমাদের চেয়ে অনেক হাজারো গুণ বেশি নোংরা আগলি পলিটিক্যাল কালচার ভারতে, অনেক বেশি আগলি পলিটিক্যাল কালচার এরকম অনেক দেশ ইউরোপেও আছে, কিন্তু তাদের ইনস্টিটিউশনগুলো অত্যন্ত শক্তিশালী এবং ইনস্টিটিউশনগুলো ক্ষমতাশীল এবং ক্ষমতাহীন এসবের ধারধারে তারা। আমরা সেই জায়গাটায় ব্যর্থ হয়েছি স্বাধীনতার পর থেকে, যেটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় ব্যর্থতা।